ঠিক আছে না? দেখে নাও তো, আমি দাঁড়াচ্ছি, আসছি না, আসছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কতভাবে করতে হবে, মস্তিষ্ক খুব খারাপ, আর দুটা কাপড় করতে হবে। লকডাউনের আগে আমরা সমাস শুরু করেছিলাম, তাই তো? যাদের কাছে খাতায় পরিষ্কার, যারা ক্লাস করেছে মনে আছে, তারা জানে সমাসের প্রথম দিকে অর্থাৎ সমাস কাকে বলে, সমাসগত পদ কাকে বলে, ইত্যাদি ব্যাপারগুলো আমরা করেছি। দ্বন্দ্ব সমাস করেছি, দ্বিগু সমাস করেছি। তৎপুরুষ সমাসে কর্মতৎপুরুষ, কর্মতৎপুরুষ, নিমিত্ত, অধিকরণ, অপাদান, ব্যক্তি, না, তাই তো? নং, এই পর্যন্ত হয়েছে, তাই তো? সকালবেলাও কথা বলেছি, ওই পর্যন্ত হয়েছে, সবাই জানে। যারা একদমই খাতা খুলেনি এতদিন পর্যন্ত, তাই তো? এতদিন পর্যন্ত যারা একদমই খাতা খুলিস, তাদের ক্ষেত্রে আমার কিছুই করার নেই। যারা অন্তত খাতা বই খুলেছে তারা জানে যে এতটুকু হয়েছে। আজকে বলে দিলাম, অন্যান্য ব্যাচকেও বলে দিয়েছি যে পরের সপ্তাহে কিন্তু আমি সমাসের পড়া ধরব, তার আগেরগুলো নিয়ে আজকে যত দূর হবে, আজকে যতটা এগোবো। এবার যারা নির্দ্বিধায় আমাকে জানাবি যে স্যার আমি আগেরগুলো বুঝতে পারিনি, আমি ছিলাম না, আমি আরেকবার রিপিট দেবো, কিন্তু এখন নয়, আগে শেষ করব, তারপরে রিপিট। বোঝা গেল কি বোঝা গেল? আমি তো করিয়েছিলাম, মাঝখানে জুম অ্যাপেও ক্লাস হয়েছিল একদিন সমাসে, সবাই হয়তো করে উঠতে পারেনি, কিন্তু কিছু লোক করেছিল। যাই হোক, তাহলে আমি আবার রিপিট করবো, আমি কথা দিলাম রিপিট করব, কিন্তু এখনই ভালো লাগবে না, এই জন্য এগিয়ে যাই, শেষ করি, রিপিট করি। বোঝা গেছে কি বোঝা যায়নি? এই জুন মাস পুরোটাই যেহেতু 1 ঘন্টা করে ক্লাস, বুঝতে পেরেছ, পুরোটাই সমাসের ক্লাস হবে, ঠিক আছে? যতদিন লাগবে ভালো করে হোক, কারণ সমাজটা একটু ডিফিকাল্ট ব্যাপার, একটু সময় লাগবে, কিছু করার নেই। বাক্য বাচ্য কিছু আমার মনে হয়, আমি যেভাবে শেখাই বাক্য বাচ্য, তাতে বাক্য হতে 4 দিন, বাচ্য হতে 3 দিন, আমি ধরে নিলাম 2 মাস, ওই দুটোর কাজ আর 1.5 মাসে হয়ে যাবে। এইটা লাগুক না 2 মাস, অসুবিধা নেই, জুন জুলাই লাগুক, কোনো অসুবিধা নেই। আগস্ট মাস পুরো, সেপ্টেম্বরের মাঝামাঝি নিয়ে যদি আমরা ব্যাকরণ পুরো শেষ করি, অসুবিধা কী আছে? আমাদের তো টেক্সট কমপ্লিট হয়ে আছে, তাই না? এতদিন লাগবে না, এটা একটা রাত হিসাব বললাম, এতদিন লাগবে না। অতএব ভালো করে সমাজটা পড়, এটা 1। 2 হলো যেটা বিশেষ করে বক্তব্য, সেটা হলো এই পরীক্ষাটা অনেকে দেয়নি, অনেকে সবাই বাড়িতে বসে দিয়েছে, কে কীরকম কীভাবে কী করেছে আমি দেখতে পাইনি, তাই তো? জুলাই মাসে পরীক্ষা নেব, সেটা এখানে বসেই হবে এবং এই পার্টিশনেই হবে। পরীক্ষার সময় পার্টিশনটা আরও বড় হয়ে যাবে, কারণ এটা বোর্ড দেখতে হচ্ছে বলে এই গণ্ডিটার মধ্যে থাকতে হচ্ছে। পরীক্ষার সময় তো ওই ঘরে 5 জন, এই ঘরে 5 জন, এইভাবে চলে যাবে, হয়ে গেল, তখন তো আরও স্প্রেড হয়ে যাবে জায়গা। অতএব তখন 20 জন কোনো ব্যাপারই না। অতএব জুলাই মাসে কিন্তু পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে? পরীক্ষা হবে প্রথমত যে টেক্সটগুলো নিয়েছি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, কী বলে, অভিষেক, যা যা নিয়েছি, সেগুলোর সঙ্গে যেগুলো নিইনি,
সেগুলো অ্যাড হবে, সেগুলোর সঙ্গে যেগুলো নিয়ে নিই সেগুলো অ্যাড হবে। যেমন বহুরূপী নিতে পারি, বহুরূপী হবে। যেমন সিরাজদৌলা, যেমন সিন্ধু তীরে পরবর্তীকালে পড়ানো হয়েছে, সিন্ধু তীরে প্রলয়লাস, যা যা। ইভেন আর দুটো বাকি আছে আমাদের, অস্ত্রের বিরুদ্ধে গান আর বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো মাত্র বাকি আছে, তাই তো? তাই তো, বাকি আছে তো। এই দুটো হয় এই মাসের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে, কারণ আমাদের কিন্তু একটা ক্লাস এখানে বসে হচ্ছে, যেটা ব্যাকরণ ক্লাসটা, আরেকটা ক্লাস কিন্তু অনলাইনেই চলবে, যেটা টেক্সটের ক্লাস। হয়ে গেল কি হয়ে যাবে, সেটা একটু স্লো মোশনেই চলবে, প্রায় শেষ। এই মাসের মধ্যে হয়তো টেক্সট বইটা শেষই হয়ে যাবে, আমার মনে হয় অন্তত এই মাসের মধ্যে আর বেশি লাগবে না, তাহলে শেষ হয়ে যাবে। তাহলে গোটা টেক্সট বই প্লাস ব্যাকরণের কি তাহলে কারক হয়েছিল আমাদের, কারক আবার হবে, সমাসটা অ্যাড হবে, সমাসটা শেষ হলে তবেই পরীক্ষা নেব। ক্লিয়ার? তাহলে এইগুলো নিয়ে পরীক্ষা হবে। বোঝা গেল কি বোঝা গেল না? এর মাঝখানে আমি কোনিটা ডাউনলোড করে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে কোনিটা দেখে নিতে হবে আর নিজেরা পড়ে নিতে হবে, কারণ এই মুহূর্তে আর পড়ানোর জায়গা নেই, রিডিং পড়ানোর জায়গা নেই, রিডিংটা নিজেদেরকে একটু পড়ে নিতে হবে। সেপ্টেম্বরের পর যদি অ্যাভেলেবেল হয়ে যায় টাইম, তখন আমরা এখানে বসে শেষটা করে নেবো। বোধহয় আমাদের 10 পর্যন্ত হয়েই গেছিলো মনে হয়, বা 8-9 পর্যন্ত বোধহয় পড়া হয়ে গেছিল। 8-9 পর্যন্ত যদি পড়া হয়ে যায় তাহলে আর বেশি বাকি নেই, 14টা আছে মোটামুটি, সেটা আমরা ওই সময় পড়ে দেবো। কিন্তু কোনির কোশ্চেন অ্যান্সারগুলো তার আগেই পেয়ে যাবে, কারণ না কোশ্চেন অ্যান্সারটা তো প্রয়োজন, কোশ্চেন অ্যান্সারটা তার আগে পেয়ে হয়ে গেল। আর কোনির সিনেমা যারা নিজেরা দেখে নিতে পারবে ভালো, আর আমি আলাদা করে আমার ইউটিউব চ্যানেলে ডাউনলোড করে দিয়ে দিচ্ছি, দেখে নিন। ক্লিয়ার? এই নেক্সট যেটা বলার সেটা হচ্ছে সমাস হচ্ছে অঙ্কের মতো, অঙ্কের সূত্র শিখে গেলেই কি সব অঙ্ক হয়ে যায়? অঙ্কের সূত্র শিখে যে a+b² সূত্র সবাই জানে, তারপরেও a+b² সূত্রে যে অঙ্কটা হয় সবাই কি পারে? তাহলে তার জন্য কি করতে হয়? অতিরিক্ত মেধা লাগে, সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে প্র্যাকটিস, তাই তো? এই সমাসটাও হচ্ছে অঙ্কের মতো, প্র্যাকটিস ছাড়া সমাজ জীবনেও কেউ ঠিক করতে পারবে না, পরিষ্কার কথা বল। এই জন্য কী করতে হবে আজকে থেকেই বলে দিচ্ছি কৌশল। কি করতে হবে না, সহায়িকা বই আছে কম বেশি সবার বাড়িতেই, যা থাক, ছায়া কায়া মায়া যা ইচ্ছা থাকবে, সেই সহায়িকা বইয়ে কোশ্চেন আনসার বা প্রতি চ্যাপ্টারের পরে ব্যাকরণ দেওয়া আছে। ধরো জ্ঞানচক্ষু, তাহলে জ্ঞানচক্ষুর ব্যাকরণ পাঠটা দেওয়া আছে, সেখানে সমাস আছে। এবার জ্ঞানচক্ষু থেকে সব সমাসগুলো বের করে দেওয়া আছে, এইগুলো দেখতে থাকবে। অর্থাৎ জ্ঞানচক্ষুর সমাস দেখলে, আয়ারও বেঁধে বেঁধে থাকি সমাস দেখলে, অসুখী একজন সমাস দেখলে, এই করতে করতে গোটা বই, অর্থাৎ একবারে জ্ঞানচক্ষু থেকে অস্ত্রের বিরুদ্ধে গান, এই পুরোটা সমাসগুলো দেখে নিতে হবে। কোথায়? সহায়িকা বই। 1, 2 হলো এই যে পড়াবো, নিজেদের কাছে দুটো ব্যাকরণ বই আছে, তাই তো? একটা আমি কিনেছি, একটা স্কুলের বই, দুটো ব্যাকরণ বই ধরে নিয়মটি কাছে রেখে যা বুঝেছি তাই দিয়ে মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করতে হবে। এটা 2। 3, আমি তো শিখিয়ে দিচ্ছি, শুধু শিখিয়ে দিলেই তো শেষ নয়। যেমন আমরা কারক প্র্যাকটিস করেছি, তাই তো? ঠিক একই রকমভাবে সমাসও আমরা প্র্যাকটিস করি, কারক আবার করবো, কেননা অনেকটা সময় চলে গেছে, গ্যাপ হয়ে গেছে, করতেই হবে। সমাসটা আমরা প্র্যাকটিস করব, সময়টা বেড়ে যাবে আশা করছি। আগামী সপ্তাহটা না হলেও তারপরের সপ্তাহে সময়টা বেড়ে যাবে। তার কারণটা হলো 5টা ব্যাচ ছিল, 4টে ব্যাচে চলে এসেছি, অতএব একটু আধ ঘন্টা করে যদি বাড়িয়ে দিই, আমার
আমারও একটু সুবিধা হবে, কারণ আরও একটু কাজকর্ম করা যেতে পারে। কারণ আমাদের ওই এগুলো প্র্যাকটিস করতে হবে, রাইটিংগুলো প্র্যাকটিস করার একটা ব্যাপার আছে। সংলাপ আমরা করেছি, কিন্তু আরও প্র্যাকটিস করব। প্রতিবেদন রচনাটা এখনও করে উঠতে পারিনি, সেটা করতে হবে। ইউটিউবই আমরা করেছি প্র্যাকটিস, কিন্তু আরও করতে হবে। এগুলো করতে হবে আমাদেরকে। অতএব সেগুলোর জন্য একটা তো টাইম দরকার। 1 ঘন্টার মধ্যে হবে না, কোনো এদিক ওদিক করতে করতেই শেষ হয়ে যাবে 1 ঘন্টা। অতএব সেটার জন্য একটু টাইমটা বাড়াবে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে মূল ছবি। অনেকেরই প্রশ্ন ছিল আজ সকাল থেকেও, অনেকে আমাকে তো এতেও মেসেজ করেছিল, পরীক্ষা কবে হবে। পরিষ্কার কথাবার্তা, টেস্ট পরীক্ষা নর্মালি যেটা হয় প্রতি বছর, সেটা হচ্ছে নভেম্বর মাসের 12, 13, 14 এই তারিখের মধ্যেই সীমাবদ্ধ থাকে। নভেম্বর মাসের 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে শুরু হয়ে যায় টেস্ট পরীক্ষা। এবছর এমনিতেই ওই সময়টা পুজো ছিল ডিসেম্বর, কারণ এবছর বোধ হয় 20 তারিখ থেকে পুজো পড়েছে, 20 অক্টোবর থেকে বোধ হয় পুজো পড়েছে। তার মানে 1 মাস লেন্থি টাইম হবে, অর্থাৎ নভেম্বরের 20 তারিখ পর্যন্ত পুজোর ছুটিই ছিল। একটু পরীক্ষা পেছনে, এইটুকু আমি বলতে পারি। টেস্ট পরীক্ষাটা হয়তো একদম নভেম্বরের এন্ড বা ডিসেম্বরের ফার্স্ট হবে, পরীক্ষা কিন্তু হবে। বোঝা গেল? অতএব কেউ কেউ যে একটা প্রশ্ন রেখেছে যে পরীক্ষা বোধহয় হবে নি, আমাদের সব মুকুব, তা কিন্তু নয়। পরীক্ষা হবে, কারণ একটা সময় দেখবি যখন ভ্যাকসিন এসে যাবে সরকার আশ্বস্ত হয়ে যাবে, আর এই তো সব খুলেই গেছে, সরকার আশ্বস্ত হয়ে যাবে, এবার এমনি সব শুরু করে দিবে। তখন আর কিছুই ভাববে নি কী ছিল আর কী হয়নি। অতএব নিজের মাস নিজেকে সামলাতে হবে। এটা গেল। তাহলে ডিসেম্বর, আমি নভেম্বরের লাস্ট, ডিসেম্বরের ফার্স্ট, এটা হচ্ছে টেস্ট পরীক্ষা। ফাইনাল কবে হবে? ফেব্রুয়ারি মাসে নর্মালি আমাদের টাইমিং, যেটা গত বছর হয়েছে। এবছর আশা করা যায় 1 মাস হয়তো পিছবে, আশা করা যায়, আমিও জানি, কিন্তু আমরা আশা করছি যে 1 মাস পিছু। আর কি হতে পারে? অনেকের প্রশ্ন হচ্ছে, স্যার সিলেবাস কি ছোট হবে? যদি হয়, কি কোনটা ছোট হবে, কতটা ছোট হবে, আমি কেন, কেউ জানে। সরকার যেদিন ঘোষণা করবে এই সাবজেক্টের এই কমানো হলো, সেদিন জানব। কিন্তু আমার মনে হয় সব কমপ্লিট করে রাখাই উচিত। আমি তাই করছি, ওই জন্য সব কমপ্লিট করে রাখছি। সরকার যদি বলে এইটা বাদ, রিল্যাক্সড হয়ে যাবে, যাক ওটা মাথা থেকে গেল, তখন ভালো। কিন্তু সরকার যদি বলে না সবই পরীক্ষা হবে আর করে রাখিনি দুটো, তাহলে কিন্তু বাঁশ হয়ে যাবে। অতএব তার চেয়ে করে রাখলাম, ক্লিয়ার, একটা বাদ গেল, দুটো বাদ গেল, নিশ্চিত, মাত্র করা ছিল, কি আর যায়, গেছে গেছে, ওটা ভালো হয়েছে, ওটা মাথা থেকে একটু কমে গেছে বোঝা। অতএব এইগুলো রিল্যাক্স করে মেনে নিতে হবে, কাজ করতে হবে এবং পরিষ্কার কথাবার্তা পড়াশোনা করতে হবে। অনেকেরই সুজন সাহুর মতো ধারণা যে পরীক্ষা এবছর সরকার নিতে পারবে নি, কোনো অসুবিধে নেই, মাধ্যমিক পরীক্ষা ওই রকমই হবে আর আমি এবছর হেভিভাবে পাস। এই ভাবনাটাই হচ্ছে ভুল। কারণ সরকার যদি মনে করে ভোট করবে, এই গত পরশু দিন বলে যে পুরসভার ভোট বাকি আছে অনেক জায়গায়, ভোট করতে পারে, পরীক্ষা না নিয়ে আর কি আছে। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হচ্ছে সর্বভারতীয় পরীক্ষা, মানে আমার রাজ্যেও যেমন হয়, উড়িষ্যাতেও হয়, তেলেঙ্গানাতেও হয়, সর্ব জায়গাতেই হয়, তাই তো। এবং মাধ্যমিকের পরে অনেকেই একাদশ শ্রেণীতে অন্যান্য জায়গায় ভর্তি হয়, হয়তো অনেকেই দেখা যাবে যে আমার তো কী বলে লাইনের একটি ছেলে ছিল, সেই বছর ব্যাঙ্গালোর চলে যাবে, তারপর মাথায় ব্যাঙ্গালোর চলে যাবে। তো ব্যাঙ্গালোর যাচ্ছে তো ঘোড়া ডিম কী আছে, অসুবিধা কী আছে, মাধ্যমিক তো এখানে নেই, রেজাল্ট বেরোবে, রেজাল্ট নিয়ে চলে। অতএব সর্বভারতীয় জায়গায় কোনো প্রভাব পড়বে না, পরীক্ষার মতোই হবে। ওই একটু আধটু রিল্যাক্সেশন হতে পারে, যেটা ওই সামান্য হয়তো সিলেবাস ছোটো করে দেওয়া,
সেটা সব সাবজেক্টেরই হয়, হলে সব সাবজেক্টেই একটু 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 করে ভালো। আর পরীক্ষাটা হয়তো 3-15 বা 1 মাস পিছনে, কারণ এর বেশি সে পেছোতে পারবে না, পেছোতে গেলেও পারবে না, কারণ তাকে রেজাল্ট বেরোনোর একটা সময়সীমা আছে। প্রতি বছর তো আর করোনা আসবে না, অতএব তখন তো নির্দিষ্ট সময় মাফিক কী করতে হবে, হয়তো 1 মাস এই বছরের প্রভাবে ওই বছরটা হয়তো 1 মাস একটু দিলে হবে, এর বেশি আর কিছু হবে। অতএব নিশ্চিন্ত হয়ে যাস না, সবাইকেই বলে দিয়েছে, নিশ্চিন্ত হয়ে গেলে কিন্তু বাঁশ নিজের হয়ে যাবে, বাঁশ অপরের পিছনে যাবে না। কেউ শুনবেনি পরবর্তীকালে মাধ্যমিকের রেজাল্টটা কেন খারাপ হলো, ওই তো স্যার করোনা এসেছিল না, আর আমরা তো পড়াশোনা করতে পারি, আর মাস্টাররাও পড়াই, তো কী করবো? তখন সেও বলবে তুমি এটি নিয়ে বিদায় হও, করোনা আমারও ছিল, আমিও আছি, আর করোনা তারও ছিল যে ফার্স্ট হয়েছে, তাই তো? তাহলে অতএব খুব সাবধান, বুঝলে সুজন সাহু? হ্যাঁ, আর না হলে ওই মিষ্টি দোকান, শুধু ওই হয়তো আমার মতো 5টা লোককে ঠকাবি, এর বাইরে তো কিছু করতে পারবি, তাই না? মোদেটা কিন্তু খুব ভালো, এ ব্যাপারে কোনো সন্দেহ, বুঝিস? তুই খাস মোদে? তুই মোদে খাস নি? ওকে দোকানে ঢুকতে দিয়ে উচিত। যাই হোক, সুজনের পিছনে অনেক লাগা হয়ে গেছে, এবার ক্লাস শুরু। বুঝেছো ব্যাপারগুলো তো? আমরা শুরু করছি উপপদ তৎপুরুষ থেকে। উপপদ তৎপুরুষ, উপপদ মানে কৃদন্ত পদ সহযোগে সৃষ্ট শব্দ। কৃদন্ত পদ সহযোগে সৃষ্ট শব্দ, এই কৃদন্ত পদটা কি? একদম সাদামাটা বাংলায় বলি, করা, ডু, ইংরেজিতে যাকে আমরা ডু বলি, বাংলায় যাকে করা বলি, তাই হচ্ছে কৃদন্ত পদ। করে, করেছে, করেছিল, করবে, করব, করছি, যাবতীয় করে, সব হচ্ছে কৃদন্ত পদ। করে, করেছে, করেছিল, করবে, করছিল, ইত্যাদি। এই যে করা, এই করে, করেছেন, এগুলো থাকবে কোথায়? এগুলো থাকবে সমাস, সমসমান পদ বা ব্যাস বাক্য। কোথায় পাবো ব্যাস বাক্য? আমরা আগের গুলোয় কি করে পেয়েছি ব্যাস বাক্য? না, পরপদকে দিয়ে পূর্বপদকে প্রশ্ন করেছিলাম, তাই তো? তৎপুরুষের কথা মনে পড়ছে যে পরপদকে দিয়ে পূর্বপদকে প্রশ্ন করেছিলাম, পেয়ে গেছিলাম। কিন্তু এই প্রথম সমাসবদ্ধ পদ পাবো, যে সমাসবদ্ধ পদটিকে মানে দ্বারা ভাঙতে হয়, অর্থ দিয়ে ভাঙতে হয়। অর্থাৎ এই ইন্দ্রজিতের মানে কি বলো? ইন্দ্রজিতের মানে আমি কিন্তু বলেছি পড়াতে গিয়ে, মেঘনাদ পদ পড়াতে গিয়ে, মেঘনাদের অপর নাম ইন্দ্রজিৎ তো, তাই তো? তাহলে পড়াতে গিয়ে কিন্তু বলেছিলেন যে ইন্দ্রজিৎ শব্দের মানে কি? ইন্দ্রকে জয় করেছেন পেলাম, পেলাম কি পেলাম? ইন্দ্রজিতের মানেটা যখনই বার করলাম, কি পেয়েছি? ইন্দ্রকে জয় করেছেন যিনি। এগুলো উপপদ তৎপুরুষ মানেই হচ্ছে এক কথায় প্রকাশ।
ছোটবেলা এক কথায় প্রকাশ পড়েছে না, কেজি স্কুলে পড়েছি তো। সেই এক কথায় প্রকাশ, কিন্তু সব এক কথায় প্রকাশ কি হবে? যেমন ধরো একটা লিখি, এর মানেটা কি? গৌরাঙ্গ কে? জানতো গৌরাঙ্গ কে? হ্যাঁ, গৌরাঙ্গ কে? ও পাড়ার মুদি। তাহলে সুজন গৌরাঙ্গ কে? হ্যাঁ, হ্যাঁ, শ্রী চৈতন্য দেব। ভেরি গুড। তাহলে গৌরাঙ্গ কথার অর্থ কি? গৌর মানে কি? গৌর মানে ফর্সা, তাই তো? তাহলে এবার কি? আর অঙ্গ মানে কি? অঙ্গ মানে কি? দেহ। তাহলে কি গৌরাঙ্গ মানে কি? গৌর অঙ্গ যা। এতে কি করে করা আছে? করেছেন আছে? আছে। তাহলে এটা কি উপপদ তৎপুরুষ হবে? এটি হবে। কেন? আগেই তো বলে দিলাম, সমাসটাকে ভাঙলে, সমাসবদ্ধ পদটাকে ভাঙলে, যদি এই করেছেন, করে, করেছিল, করবে, করছিল, করা, এই যে যাবতীয় টু যদি না থাকে, তাহলে সেটি কি নয়? উপপদ তৎপুরুষ নয়। যদি থাকে তাহলে সেটি উপপদ তৎপুরুষ। এক্ষেত্রে কিছুটা এক কথায় প্রকাশ মুখস্থ করার কাজ আছে। এবার কেউ কেউ বলবে স্যার কত মুখস্থ করব? আমি ওই জন্যই প্রথমে বলেছিলাম যে আমাদের যেহেতু মাধ্যমিকের টেক্সটের বাইরে এখনো পর্যন্ত পড়েনি, তাহলে আমরা যদি প্রত্যেকটা টেক্সটের, অর্থাৎ জ্ঞানচক্ষুর করে নিলাম, আয়ারও বেঁধে থাকি করে নিলাম, তাহলে প্রত্যেকটা টেক্সটের যদি আমরা করে নিই সমাসগুলো, তাহলে আমরা তাতেই তো কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আমাদের কাছে দুটো ব্যাকরণ বই আছে। বারবার বলছি, বাড়িতে গিয়ে যখন এই নিয়মটা খুললাম, দুটো ব্যাকরণ বই রাখলাম পাশে, এবার নিয়ম দেখছি, ওখানে উদাহরণগুলো দেখছি, মিলাচ্ছি, আছে কি নেই, বুঝে গেল? তবে গিয়ে হবে, না হলে হবে না। বারবার বলছি, না হলে সমাস কোনোদিন হবে না। কেউ যদি মনে করে আমি এখানে সূত্র শিখে বাড়ি চলে গেছি, আমার হয়ে গেছে সমাজ শিখা, তাহলে সে জীবনেও শিখবে এবং তার কোনোদিন হবে 100%। হয়ে গেছে কি বলছেন? অতএব এই করতেই হবে। তাহলে করেছেন থাকলে এটা সূত্রটা জানলাম, কিন্তু এবার ওই মেমোরিতে যখন খুঁজতে হবে, এবার তাহলে ওই উদাহরণ আরে দেখবি এরকম 10টা 15টা 20টা দেখতে দেখতে নিজের মধ্যেই ধারণা হয়ে যাবে যে এইটা হলে এইরকম আসলেই আমাকে মানেটা বার করতে হবে। আমি তো প্র্যাকটিস করাবোই তারপরে। ক্লিয়ার? আরও দুটো আমরা দিই, দুটো দিয়ে আমরা ব্যাপারটা ক্লিয়ার করে নিই। গৌরাঙ্গটা আমি মুছে দিচ্ছি, বলা যায় তো? উদ্ভিদ পঙ্কজ, এই উদ্ভিদকে যদি আমরা এক কথায় বলছি, উদ্ভিদ একে যদি ভাঙি তাহলে কি হবে বলি? কি হবে বল দেখি? উদ্ভিদ ছোটবেলায় পড়েছিস কিন্তু কি দেবান্তব কি হবে? উদ্ভিদ এক কথায় প্রকাশ, ভাঙলে কি হবে? সময় কি হবে ভাঙলে? আরে বল ভাই, কিছু তোরা ভুল হোক না, কি হবে? বুঝে? মাটি ভেদ করে উঠে যা, আছে করে? আছে। পঙ্কজ কি হবে? পঙ্কজ পাকে জন্মায় যে, পরে তো নেই, তাহলে হবে? হবে নেই? ওই জন্মায়ের মধ্যেই তো পরেটা আছে গাধা। জন্মায় বলে কোনো শব্দ হবে? জন্মগ্রহণ করে যে, কথাটা কি? জন্মগ্রহণ করে যে, ওইটা ছোট করে দিয়েছে কি?
জন্মে যে, তোরা কিন্তু গোটাটা লিখবি। কেন লিখবি? পাঁকে জন্মগ্রহণ করে যে, নিজেদের সুবিধার জন্য। যে পরেটা দেখতে পেলে নিজেদের মাথায় স্ট্রাইক হবে যে এটা উপপদ তৎপুরুষ। বোঝা গেছে কি জানি? তাহলে তোরা পুরোটাই লিখবি পাঁকে জন্মগ্রহণ করে যে। শুধু এখানে নয়, পরীক্ষার খাতাতেও তাই। ক্লিয়ার? ওখানে বইতে ছোট করে দিয়েছে, সে বুঝতে পারছে পাঁকে জন্মে যে মানে জন্মগ্রহণ করে যে। করা শব্দটা আছে ওর ভেতরে, কিন্তু সে দেখায় না। বোঝা গেল? এবার আমরা করে দেখে নেবো, কারণ নিজের স্যাটিসফ্যাকশন এবং নিজের উপপদ তৎপুরুষটা সঠিক অর্থে দেখানোর জন্য। তাহলে কি হবে? অঙ্কে জন্মগ্রহণ করে যে। তাহলে এই গেল আমাদের উপপদ তৎপুরুষ। তাহলে উপপদ তৎপুরুষ সমাসে কি থাকবে? কৃদন্ত পদ থাকবে, যেটার দ্বারা সহযোগে শব্দ সৃষ্টি হবে। সেই কৃদন্ত পদ কোনগুলো? না, মূলত হচ্ছে করা, দু শব্দ, তার ভেতরে কি রয়েছে? করে, করেছেন, করেছিল, করবে, করছিল ইত্যাদি, মানে যত করা আছে। এবার বের করার সময় কি করব? আমি তোদেরকে আগেও বলেছিলাম যে যখনই কোনো সমাসবদ্ধ পদ আসছে, প্রথম কি করতে হবে? যে আমরা প্রথম থেকে যা শিখেছি তাই ধরে ধরে আসতে বলেছিলাম। প্রথমে দ্বন্দ্ব শিখেছিলাম, তাহলে ইন্দ্রজিৎকে দেখি দ্বন্দ্ব সমাস হয় কিনা। ইন্দ্র ও জিৎ হবে? হবে? হবে নি, ছেড়ে দিলাম। দ্বিগু সমাস হয় কিনা? দ্বিগু সমাস হতে গেলে কি হতে হয়? সংখ্যা থাকতে হয়। সব ভুলে মানে মোটামুটি খাতার বই ছিল বামকে, আজ নামলো, তাই তো? রাধার দল। তাহলে সামনে কি থাকতে হতো? সংখ্যাবাচক বিশেষণ থাকতে হতো, 1 2 3 4 5 6 ইত্যাদি থাকতে হতো, তাই তো? নেই। অতএব এটা দ্বিগুও হবে নি। তারপরে আসলাম তৎপুরুষ। তারপর তৎপুরুষ শিখছিলাম। তৎপুরুষে কি কি শিখেছিলাম? কর্মতৎপুরুষ, তৎপুরুষ, এগুলো শিখেছিলাম। সেগুলোকে কি বলেছিলাম? না, পিছনটা দিয়ে সামনেটাকে প্রশ্ন করতে। একে দিয়ে সামনেটাকে প্রশ্ন করো, দেখবে একটাও মিলবে না। অর্থাৎ কে, কি, কখন, কোথায়, কবে থেকে, কোনোটাই মিলবে না। অতএব কোনোটাই হবে। ব্যক্তি তৎপুরুষে কি বলা হয়েছিল? না, ব্যক্তির ভাব থাকবে, অর্থাৎ পর্যন্ত, ব্যক্তি, এগুলো থাকবে। সেটাও কি এর মধ্যে আছে? ভাব নেই। নং তৎপুরুষে কি বলেছিলাম? না, না জাতীয় শব্দ, সেটা প্রথমে বসে থাকবে। কি সেগুলো? অ, অন, অনা, নীর, এগুলো দূর, এগুলো বসে থাকবে। তার কোনোটাই তো এখানে নেই। তাহলে আমি এবার লাস্ট এসে কোথায় দাঁড়ালাম? উপপদ তৎপুরুষে। উপপদ তৎপুরুষের ক্ষেত্রে আমি কি জানলাম? না, যে পদটা আছে তার মানেটা বার করি, এক কথায় প্রকাশ করতে হবে আমাকে। সেই মানেটাতে করেছেন, করে, করা, এই শব্দ আছে কিনা দেখি। বোঝা গেল কি বোঝা গেল না? ক্লিয়ার ব্যাপারটা? ধন্যবাদ। নেক্সট যাই। তৎপুরুষের আর একটা বাকি, সেটি হলো ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। কথাটা কি? কথাটা আছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ একটা ক্রিয়াপদ থাকবে, একটা বিশেষণ পদ থাকবে, তাই তো? যে সমাসবদ্ধ পদটা দেওয়া থাকবে আমাদের কাছে, সেই পদটিতে একটা ক্রিয়াপদ, একটা বিশেষণ পদ। হিসেব মতো পূর্ব পদে ক্রিয়া থাকা উচিত ছিল, পর পদে বিশেষণ থাকা উচিত ছিল, কিন্তু এটা দেখতে হয় উল্টো দিক থেকে। মনে রেখো, এটা দেখতে হয় উল্টো দিক থেকে। তাহলে পর পদে ক্রিয়া থাকবে, পূর্ব পদে বিশেষণ থাকবে। কি বুঝলে? পর পদে ক্রিয়া থাকবে, পূর্ব পদে বিশেষণ থাকবে। বোঝা গেল? এর আর একটা টোটকা সব থেকে ভালো, যেটা দেখলেই মোটামুটি চিনতে পারা যায়। দুটোতেই দেখেছো অর্ধ আছে, স্টার দিয়ে লিখে রাখো। অর্ধ বিশেষণ পদ
অর্ধ, অর্ধটা কোটেশনের মধ্যে রাখবে, অর্ধ বিশেষণ পদটি, অর্ধ বিশেষণ পদটি ক্রিয়া বিশেষণ পদ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষের ক্ষেত্রে বসে। ক্ষেত্রে এটাই হয়, অর্থাৎ অর্ধ দিয়েই খাবে। তোমার বইতে যত উদাহরণ আছে দেখবে সব দেখবে অর্ধ দিয়ে আছে। তাহলে একটা জিনিস পরিষ্কার হবে, যখন আমি অর্ধ দেখতে পাবো তাহলে আমার মাথায় প্রথমেই আসা উচিত ও অর্ধ মানে এটা মনে হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ হতে পারে। এবার পুরোপুরি স্যাঙ্গুইন হওয়ার জন্য, না পুরোপুরি স্যাঙ্গুইন হওয়ার জন্য এই যে মৃত, মৃত মানে কি? মারা যাওয়া। মারা যাওয়াটা কি? ক্রিয়া। মারা যাওয়া ক্রিয়াপদটা বিশেষণ দেওয়া হয়েছে কি? অর্ধ, মানে অর্ধেক মারা গেছে, পুরোটা যায়নি। শুধু মারা যাওয়া থাকলে সেটা ক্রিয়াপদই হতো, কিন্তু ওই ক্রিয়াপদটাকে এই বিশেষণটা কি করছে? এই ইন্ডিকেট করছে যে অর্ধেক মারা গেছে। তার মানে বিশেষণটা কি? অর্ধেক। দগ্ধ, আগুনে পুড়ে গেছে, আগুনে পুড়ে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া এই অর্থটা কি হিসেবে আছে? ক্রিয়া। তাহলে এটা ক্রিয়াপদ, আর সেই ক্রিয়াপদটা কি হিসেবে ব্যবহৃত হলো? অর্ধেক। তাহলে অর্ধেক বিশেষণ। এই যখন আমি স্যাঙ্গুইন হয়ে গেলাম যে এইটা ক্রিয়া আর অর্ধটা আমি জানি বিশেষণ, ঠিক আছে, আর অর্ধটা মোটামুটি কোথায় বসে? না ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। এইটা যখনই আমার কাছে পরিষ্কার হয়ে গেল, ব্যাস এবার লেখাটা আর কোনো ব্যাপারই নয়। কি লিখবো? অর্ধ ভাবে মৃত, অর্ধ ভাবে দগ্ধ, মানে মাঝখানে একটা ভাবে বসি। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? তাহলে তৎপুরুষ শেষ। তৎপুরুষের আগে আমরা সবগুলো করে নিয়েছিলাম, এই দুটো বাকি ছিল, দুটো করা হবে। ক্লিয়ার? বাড়িতে গিয়ে নিয়মাবলী দেখতে হবে, বারবার বলছি কিন্তু, নাহলে নিজেরাই বিপাকে পড়বে, আমি নয়। হ্যাঁ বলো। উপসর্গ তৎপুরুষ আগে করানো হয়েছে, দেখো। উপসর্গ তৎপুরুষ আগে করানো হয়েছে। আছে আছে আপনাকে বলো, পিতাজি সকালবেলা কোথাও বলে দিতে হবে। হ্যাঁ আছে। আছে নেই? উপসর্গ তৎপুরুষ আসলে আমি বলে দিয়েছিলাম মনে হয়। উপসর্গ তৎপুরুষে এখন উপসর্গ তৎপুরুষ বলে কিছু হয় না, তার কারণ উপসর্গের সব চলে গেছে অব্যয়ীভাবে। এখন যা কিছু উপসর্গ তৎপুরুষ সব কিছু চলে গেছে কোথায়? অব্যয়ীভাবে। উপসর্গ তৎপুরুষ কিভাবে হয়? উপসর্গগুলো মনে আছে? 9-এ পড়ানো হয়েছিল। প্র, পরা, উপ, সম, নির, দূর, অতি, অপি, উপ, অভি, আ, 20টা উপসর্গ, তাই তো? ওই 20টা উপসর্গের কোন একটি উপসর্গ যদি সমাসবদ্ধ পদের গোড়ায় বসে থাকে, সমাসবদ্ধ পদের গোড়ায় বসে থাকে, যেমন ধরো প্রভাব, প্র আছে তো, উপহার আছে তো, তাহলে কি করতে হয়? কিছুই নয়, প্র যে ভার, উপ যে ভার। কিন্তু আমি নিজেই বারণ করছি যে উপসর্গ তৎপুরুষ এখন করতে যাবে না, কারণ এখন সব কিছুর মানে বেরিয়ে গেছে, মানে প্রয়ের মানে বেরিয়ে গেছে, উপের মানে বেরিয়ে গেছে, এই জন্য এগুলো সব অব্যয়ীভাব সমাসে চলে গেছে। বুঝতে পেরেছো? যেমন ধরো উপকূল, তুমি বললে উপ যে কুল, নম্বর দেবে না। উপর মানেটা কি?
কুলের সমীপে। আমরা বই বা মুখস্থ করবো মানে ধরে উপ অর্থে, প্র অর্থে, গতি অর্থে, সব অর্থ ধরে ধরে করতে হবে, মুখস্থ কিছু করার নেই। কি বুঝেছো কি বোঝনি? এই জন্য আমি বলছি যে উপসর্গ তৎপুরুষ না করাই ভালো। শুধু দেখে রাখো যে উপসর্গগুলো কোথায় বসে, না শব্দের গোড়ায় বসে। আর যখনই আমি উপসর্গ চিনতে পারবো, ওই উপসর্গটা বাদ দিলে বাদ বাকি যেটা পড়ে রয়েছে সেটা পরপদ, আর উপসর্গটা হচ্ছে পূর্বপদ, মাঝখানে একটা যে বসিয়ে দিলে। কিন্তু এখন এই উপসর্গ তৎপুরুষ ভাবনাটাই নেই, কারণ অব্যয়ীভাবে বেশিরভাগ ট্রান্সফার হয়ে গেছে, কারণ মানে বেরিয়ে গেছে। বোঝা গেল কি বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট যাই। কর্মধারয়। কর্মধারয় শব্দের অর্থ কি? যে করে, যে ধরে, তাই তো? কর্মধারয় শব্দের অর্থ কি? যে করে, যে ধরে। কাকে ধরবে? কে করবে? কর্মকে যা ধারণ করে তাই হলো কর্মধারয়। কর্মকে যা ধারণ করে তাই হলো কর্মধারয়। এটা তো মানে, এটা মানে। কিন্তু আদতে কর্মধারায় থেকে আমরা যখন বার করবো, নির্ণয় করবো, তখন কীভাবে করবো? এটা একটা বড় প্রশ্ন। সেটা জানতে গেলে আমাদেরকে কর্মধারার ভাগগুলো সম্পর্কে সচেতন। কি কি ভাগ? সাধারণ কর্মধারায়, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, কর্মধারায়, মধ্য পদরূপী কর্মধারায়। তাহলে কর্মধারায় কি বললাম? কর্মধারায় মানে কি বললাম? যে করে, যে ধরে। যে করে, যে ধরে। ক্লিয়ার? অর্থাৎ ধারণ করা। আরেকটা কথা মনে রাখতে হবে কর্মধারায় সমাসের ক্ষেত্রে, যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে পরপদ প্রাধান্য পায় কোন কারকে? এই কোন সমাসে? না, পরপদ প্রাধান্য পায় কর্মধারায় সমাসে। বিশেষভাবে পরপদ প্রাধান্য পায় কোন সমাসে? কর্মধারায় সমাসে। ক্লিয়ার কি ক্লিয়ার? বিশেষভাবে। ক্লিয়ার? এবার আমরা আসি সাধারণ কর্মধারায় সমাস। হয়ে যায়নি, ওটা জুনে ক্লাস হয়েছিল, তুমি করেছো, কিন্তু অনেকেই জুনে ক্লাস করতে পারেনি। তাহলে তারা কি বঞ্চিত হবে? বুঝলে কি বুঝলে না? যে কারণেই তো আমাকে ব্যাকরণটা বন্ধ করে দিতে হয়েছিল। ঠিক আছে, চিন্তা নেই, আজকেই তো ব্যাকরণ ক্লাস শেষ হয়ে গেল না, তো প্রতি সপ্তাহে একদিন করে চলবে। আর পরের মঙ্গলবার আবার ব্যাকরণ ক্লাসই হবে। আপাতত 1 মাস এই যেরকমভাবে করছি সেটা তো করতেই হবে। জুলাই মাস থেকেও আমি জানি না একসাথে আমরা সবাই বসতে পারবো কি না, তাও হয়তো হবে না, মনে হয় না। জুলাই মাসটাও হয়তো আমরা এইরকমভাবেই ক্লাস করতে হবে। কেবল একটু টাইমিংটা হয়তো বাড়ানো যেতে, এবার কিছুই। আর স্কুল যেহেতু বলেই দিয়েছে যে 15ই আগস্টের আগে খুলছে না, অতএব আর কোনো গল্প নেই। 15ই আগস্ট পর্যন্ত তো গল্প নেই, তারপরে দেখা যাবে। ঠিক আছে, কালকে ঘোষণা করে দিচ্ছি 15ই আগস্ট পর্যন্ত স্কুল কলেজ সব বন্ধ। 15ই আগস্টের পর বুঝে যাবে যে যাবো কি যাবো। হ্যাঁ,
স্কুলের ক্লাস তো হচ্ছে তো, স্কুলের ক্লাস হচ্ছে ভালোভাবে, বাংলা ক্লাস হচ্ছে, হ্যাঁ অঙ্ক আর ইংরেজি, বাংলা কি বিষয় না, আর ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স একদিন হয়ে বন্ধ হয়ে গেছে কেন? হ্যাঁ লাইফ সায়েন্স, লাইফ সায়েন্স হবে इंग्लिश क्लास के मिनिमम बच्चे যাই হোক, সাধারণ কর্মধারয়ের সূত্রগুলি খুব ভালো করে মনে রাখতে, এর একটা কারণ হচ্ছে শুধু মাধ্যমিক নয়, যত উপর দিকে যাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন হয়, সে ডব্লিউবিসিএস বলো, এমনি স্টাফ সিলেকশন বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই সাধারণ কর্মধারায় থেকে পড়ে, বুঝলেন? অতএব এর সূত্রগুলো ভালো করে দেখ। সাধারণ কর্মধারায় তিনটি সূত্র। প্রথম সূত্র বিশেষণ প্লাস বিশেষ, অর্থাৎ পূর্বপদ হবে বিশেষণ, পরপদ হবে বিশেষ্য। যেমন সাদা জামা, নীল শাড়ি, মহারাজা। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে জামা বিশেষ্য পদ নিশ্চয়ই, জামাটা কিরকম সাদা, সেটা কি বিশেষণ পদ। শাড়ি বিশেষ্য পদ নিশ্চয়ই, সেটা কিরকম নীল বিশেষণ পদ। রাজা বিশেষ্য পদ নিশ্চয়ই, সে কিরকম মহান বিশেষণ পদ। এই সূত্রটা আর সমাসের আর কোনো কোথাও পাবে না সমাসের, একমাত্র এইখানেই এই সূত্রটা রয়েছে। সাধারণ কর্মধারার প্রথম সূত্র, এটা হলো বিশেষণ প্লাস বিশেষ্য। এইটা যখন পরিষ্কার হয়ে গেলে যে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য বুঝে গেছি, তাহলে আর অসুবিধা নেই। তাহলে কি অসুবিধা মিটে গেল? না, এবার বসিয়ে দাও শুধু। সাদা যে জামা, নীল যে শাড়ি, মহান যে রাজা। মাঝখানে কি বসাবো তাহলে? যে ফার্স্ট আমাকে যেটা বুঝতে হবে যে পূর্বপদটা বিশেষণ কিনা, পরপদটা বিশেষ্য কিনা। যখন এটা পরিষ্কার হয়ে গেল তখন আর কিছু ভাবার দরকার নেই। এবার এখানে দিয়ে বসাও। উত্তরটা কি? সাধারণ কর্মধারায় প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র লিখতে হয় না, ঠিক আছে? আমরা সূত্রগুলো বার করে নিয়েছি, যেরকম তিনটে সূত্র দিয়ে হচ্ছে, কিন্তু এমনিতে সূত্র বলে কিছু নেই। ক্লিয়ার? তাহলে সাধারণ কর্মধারায় প্রথম সূত্রে আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় সূত্র বিশেষ্য প্লাস বিশেষ্য, অর্থাৎ দুটোই বিশেষ্য পদ, পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। এইবার প্রশ্ন উঠবে যে স্যার আপনি তো দ্বন্দ্ব সমাসের সময় বলেছিলেন দুটোই বিশেষ্য পদ, তাই তো বলেছিলাম। সেখানে কি বলেছিলাম? সম্পর্কযুক্ত বিশেষ্য পদ। বাবা মা, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, দাদু দিদা, ব্যক্তিবাচক সম্পর্ক, বস্তুবাচকের ক্ষেত্রেও সম্পর্ক আছে। যেমন যদি পাহাড় পর্বত, নদী নালা, তাহলে সেখানেও সম্পর্ক আছে। কিন্তু এক্ষেত্রে বিশেষ্য পদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কি থাকবে? সম্বোধন থাকবে, টাকার সম্বোধন সূচক শব্দ থাকবে। মাস্টারকে কি বলে রাখবো? ও মাস্টার মশাই, ঠিক তো?
তাহলে সম্বোধন সূচক পদটাই ওই বিশেষ্য পদ। একটা তো মাস্টার বিশেষ্য পদই, সম্বোধনটা ওই যে মশাই। আমাদের ঘরে সব থেকে বয়স্ক মানুষ দাদু রয়েছেন, তো সেই দাদু আমাদের সবার বয়োজ্যেষ্ঠ, তিনি দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন, সবাইকে লালন পালন করেছেন, সংসারে সমৃদ্ধি ঘটিয়েছেন। সেই দাদুকে ঠাকুরের সঙ্গে তুলনা করে বলা হয় দাদা ঠাকুর, তাকে সম্বোধন করা হয় দাদা ঠাকুর বলে। এই যে সম্বোধন সূচক দুটো বিশেষ্য যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে হবে দ্বিতীয় সূত্র, যেমন মাস্টার মশাই, দাদা ঠাকুর। আর একটা কঠিন আছে, সেটা লিখে নাও ভালো করে এবং জেনে রাখো, এটা হচ্ছে রাজর্ষি। এটা আসলে বোঝা যায় না এই কারণে যে ওইগুলো তো অনেক সব দুটো দুটো করে যোগ আছে, এখানেও দুটোই যোগ আছে, বোঝা যায় না কারণ একসাথে যোগ হয়ে আছে। রাজা ঋষি, রাজা আর ঋষি দুটো যোগ হয়ে রাজর্ষি। তাহলে এবার কেউ বলবে স্যার রাজাকে আমরা ঋষি বলে সম্বোধন করি? হ্যাঁ করি। যে রাজা ঋষির মতো আচরণ করেন তাকেই রাজাকে, সেই রাজাকেই ঋষি বলে আমরা সম্বোধন করি। রাজা অশোককে তুমি এখন কি বলবে? ঋষি বলবে, কারণ যে মানুষটা রক্তপাত দেখে মানব কল্যাণে নিয়োজিত হয়ে গেলেন, তিনি কি, তিনি তো দেশ রাজ্য এর লোভ থেকে মুক্ত হয়ে গেলেন। তাহলে মুক্ত হয়ে যাওয়া মানে ত্যাগ করে দেওয়া মানেই তো তিনি